নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং এক বিকট যোগ, যাকে আমরা বেশ কিছুদিন ধরে আলোচনা করে আসছি। নাগদোষ বা সর্পসাপ দোষ, সঙ্গে ধনুরাশি বা লগ্নের মানুষজন। কালপুরুষের নবম রাশি এই ধনু, বৃহস্পতির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে এদের রেসপন্সিবিলিটি, জ্ঞান, তার প্রকাশ ইত্যাদি অনেকটাই বেশি। এদের মধ্যে একটা সামাজিক সমন্বয়ের চেষ্টা দেখতে পাওয়া যায়। ধনুরাশি বা লগ্নের মানুষরা কখনো অ্যাগ্রেসিভ, কখনো ভীষণ ইমোশনাল। এই রাশি বা লগ্নের মানুষদের জন্য নাগদোষ কতটা এফেক্টিভ, তার থেকেও বড় কথা কি এই নাগদোষ, কি এই সর্পসাপ যোগ। সর্পসাপ যোগ বা নাগদোষ, এটা জন্মকুণ্ডলীর এমন একটা সমস্যা যাকে আপাত দৃষ্টিতে কোনো সমস্যা বলে মনেই হয় না। সুপ্ত বা গুপ্ত অবস্থা থেকে এই সমস্যা ক্রমাগত আপনাকে ডিস্টার্ব করতে থাকে। সহজ একটা উদাহরণ দিলে বুঝতে পারা যাবে। সমস্ত রকম যোগ্যতা, সমস্ত রকম গুণাবলী আপনার মধ্যে রয়েছে। ভীষণ ক্রিয়েটিভ, ভীষণ ট্যালেন্টেড আপনি, প্রচুর জনসংযোগ আছে, কিন্তু সমস্ত যোগাযোগ, সমস্ত জনসংযোগ থাকা সত্ত্বেও আল্টিমেটলি তীরে এসে তরি ডুবল। আপনার সঙ্গে থাকা অন্যান্য মানুষজন, আপনার আত্মীয় পরিজন, কুটুম্ব, সবাই যেখানে সাকসেসফুল হচ্ছেন, আপনি বেস্ট পারফর্মার হওয়া সত্ত্বেও সেখানে আপনি ধাক্কা খেলেন। দ্বিতীয় বিষয়টি হলো, কোনো রকম দোষ আপনি করেননি। পুরো সিস্টেমের মধ্যে আপনাকে দোষী সাব্যস্ত করবার একটা চেষ্টা চলছে এবং আপনি তার দায়ভার ভোগ করতে বাধ্য হচ্ছেন। সিস্টেম আপনাকে সেই দিকে ঠেলে দিয়েছে। সমস্ত সময় সততার সঙ্গে কাজ করা সত্ত্বেও আপনার উপরে দোষের ভার এটা এসে উপস্থিত হচ্ছে। মান সম্মান, যশ, প্রতিপত্তি, প্রভাব সবই নষ্ট হচ্ছে এবং আপনাকে পিছিয়ে আসতে হচ্ছে। অন্যরা জিতছে, কিন্তু সেখানে সবচেয়ে বেশি ক্ষমতাশালী হওয়া সত্ত্বেও আপনাকে পিছিয়ে আসতে হচ্ছে। আপনার মাথার উপরে পা রেখে, বলা যেতে পারে আপনার বুকের উপরে পা রেখে, অন্যের জয়ধ্বজা উঠছে। অন্যরা জিতছে, কিন্তু সেই জেতার পেছনে সৈনিক হচ্ছেন আপনি। সেই ক্ষেত্রে কিন্তু আপনার উপরে কাজ করতে পারে এই সর্পসাপ দোষ। জীবনে বারবার ব্যর্থতা। ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে আমি যতটা আমার এই 23 বছরের জ্যোতিষ জীবনে দেখেছি, তারা কিন্তু সহজে ব্যর্থ হতে পারেন না। ধনুরাশি বা লগ্নের মানুষ, তারা একবার বারবার ব্যর্থতার পরেও তারা হেরে যান না। তারা পিছিয়ে পড়েন, তারা বিফল হন, কিন্তু তারপরে তারা আবার সাফল্য খুঁজে বার করেন। প্রত্যেকটি বিফলতা থেকে তারা সাফল্যের সূত্র খুঁজে বার করবার চেষ্টা করেন এবং নিজেকে বারবার রেকটিফিকেশন, বারবার গ্রুমিং করবার পরে তারা কিন্তু সেই জায়গায় এসে পৌঁছন যেখানে রয়েছে সাফল্যের ক্ষেত্রটি। সুতরাং জন্মকুণ্ডলিতে গোপন কিছু বাধা, যাকে আইডেন্টিফাই করা একটু মুশকিল এবং যার ফলে জীবনের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। সবচেয়ে বড় সমস্যা, এর থেকেও বিকট দোষ রয়েছে, কিন্তু সেগুলি প্রকাশিত। কিন্তু নাগদোষ বা সর্পসাপ দোষ, এদেরকে আইডেন্টিফাই করা যায় না। আবার এদের সঙ্গে সম্পর্ক রয়েছে পূর্বজন্মের, এদের সঙ্গে সম্পর্ক রয়েছে পূর্বপুরুষের। তাই নাগদোষ বা সর্পসাপ দোষ, এটা কিন্তু রিয়েলি বিপজ্জনক। আপনি জানেনই না কেন আপনি শাস্তি পাচ্ছেন, কোন জন্মের কৃতকর্মের শাস্তি আপনি পাচ্ছেন। হিন্দু শাস্ত্র, বলা যেতে পারে সনাতনী শাস্ত্র, কিংবা আমাদের হিন্দু মাইথোলজি, আমাদের হিন্দু জ্যোতিষ, আমরা কিন্তু সবাই পূর্বজন্মে বিশ্বাস করি এবং পূর্বজন্মের কৃতকর্মের ফল নিয়েই বা পূর্বজন্মের কৃতকর্মের ফল ভোগ করবার জন্যই আমাকে এই জন্ম দেওয়া হয়েছে, এটা আমরা বিশ্বাস করি। তাই পূর্বজন্ম বা পূর্বপুরুষের কৃতকর্মের ফল যদি আপনাকে ভোগ করতে হয়, আমরা বহু সময় শুনেছি, একটি পরিবারে আমি একবার গিয়েছিলাম, গিয়ে তাদের ইতিহাস জানতে পারি এবং সেই ভদ্রলোকের বক্তব্য হচ্ছে, আমাদের বংশে অভিশাপ লেগে রয়েছে। আমাদের বংশে ক্রমাগত বিভিন্ন ধরনের সমস্যা, এটা ওটা সেটা, এরকম বিভিন্ন ধরনের বিষয় লেগে রয়েছে এবং এই বংশ হচ্ছে অভিশপ্ত বংশ। কোনো না কোনোভাবে বিপদ, কোনো না কোনোভাবে সমস্যা, সেটা কিন্তু এই বংশের প্রত্যেকটি মানুষের উপরে রয়েছে। তাদের বক্তব্য হচ্ছে, তাদের কোনো না কোনো পূর্বপুরুষ তারা জমিদার ছিলেন এবং সেই জমিদারি প্রথা চলাকালীন তারা এত অত্যাচার করেছেন, এত হত্যা করেছেন, এত শোষণ করেছেন, তার সাপ নাকি বংশ পরম্পরায় প্রভাবিত হচ্ছে। এই পরিবারে কোনো পুরুষ মানুষের জন্ম হয় না, আর যদি কোনো পুরুষের জন্ম হয় তাহলে 18 বছর বয়সের মধ্যে সেই পুরুষের কিন্তু মৃত্যু হয়। বিষয়টা শুনে আমার গা শিরশির করে উঠল। কিন্তু এই ঘটনা, এটি কিন্তু ওয়ান কাইন্ড অফ সর্পসাপের প্রকাশ। তাহলে প্রশ্ন হলো, জন্মকুণ্ডলিতে কি ধরনের দোষ থাকলে তাকে সর্পসাপ দোষ হিসেবে ট্রিট করা যেতে পারে? শাস্ত্রে বলছে, রাহু কেতু ইউতো চন্দ্রঃ পঞ্চমে নবমে অথবা
सर्प साप समो योगः পুত্রনাশং করোতি সাহা। রাহু কেতু যুক্ত চন্দ্র পঞ্চমে অথবা নবমে অবস্থান করলে সর্পসাপ যোগ সৃষ্টি হয়, যার কারণে পুত্রনাশ হতে পারে, বংশহানি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। দ্বিতীয় একটি শ্লোকে বলছে পুত্র স্থানগত রাহু কেতুর্বা ইয়দি তিষ্ঠতি পূর্বজন্ম কৃতঃ শাপ সর্পসাপ ইতি স্মৃতঃ। অর্থাৎ পুত্রস্থান পঞ্চম ভাব, সেখানে যদি রাহু বা কেতু অবস্থান করে তবে পূর্বজন্মকৃত সাপ সেটি সর্পসাপ হিসেবে বিবেচিত হয়। সুতরাং সর্পসাপ দোষ সম্পর্কে একটি ধারণা আমরা পেলাম। এছাড়াও আমরা দেখতে পাই যদি রাহু কেতু এরা দুস্থানগত হয়, রাহু কেতু যদি অশ্লেষা নক্ষত্রে অবস্থান করে, অশ্লেষা নক্ষত্র যদি প্রবল পীড়িত হয়, বৃশ্চিক রাশি যদি পীড়াগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে এই সর্পসাপ দোষ সৃষ্টি হয়। ধনু রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই বংশ, পুত্র, সন্তান, পরবর্তী প্রজন্ম এদেরকে আক্রান্ত হতে দেখতে পাওয়া যায়। ধনুরাশির ক্ষেত্রে আরো একটি বিষয় আমরা দেখতে পাই, জীবনে হঠাৎ অকারণ বিপদ চলে আসে, কোনো রকম কোনো আভাস নেই, কোনো রকম কোনো যোগাযোগ নেই, বিনা মেঘে বজ্রপাতের মতন হঠাৎ বিপদ এসে উপস্থিত হলো এবং জীবনে বিরাট সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল। এই বিষয়টিকেই আমরা বলবো সর্পসাপ দোষ, সর্পসাপ যোগ। ধনুরাশি বা লগ্নের মানুষদের পরবর্তী যে সমস্যাটি দেখতে পাওয়া যায়, কর্মক্ষেত্রে প্রবল শত্রুতা, কোনো কারণ নেই শত্রুতা হচ্ছে, বসের সঙ্গে আপনার মতের অমিল, মনের অমিল। কে শত্রুতা করছে আইডেন্টিফাই করতে পারছেন না, কিন্তু বুঝতে পারছেন আপনার নামে কন্টিনিউয়াসলি বসের কাছে বলছে। কর্মক্ষেত্রে সমস্ত রকম চেষ্টা করা সত্ত্বেও পিছিয়ে আসতে হচ্ছে আপনাকে। অশান্তি, জটিলতা, অস্থিরতা গ্রাস করে নিচ্ছে আপনার জীবনের শান্তি, স্বস্তি ইত্যাদিকে। ফলে পিছিয়ে আসতে হচ্ছে আপনাকে, যন্ত্রণা ক্রমাগত বাড়ছে, অশান্তি ফেস করতে হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো কিভাবে এই বাধা বিপত্তি এগুলি থেকে নিজেকে বার করে নিয়ে আসবেন। ধনুরাশি মূলা নক্ষত্র বারবার সর্পসাপ যোগের শিকার হয়ে থাকেন। ধনুরাশি মূলা নক্ষত্রের মানুষদের এই সর্পসাপ যোগ বারবার পীড়িত করে থাকে। কেন কেন ধনুরাশি মূলা নক্ষত্রের মানুষ তারা এই সর্পসাপ যোগের দ্বারা পীড়াগ্রস্ত হন? সাধারণত আমরা দেখতে পাই কেতুর নক্ষত্র, রাহুর নক্ষত্রে জাত ব্যক্তিরা তারা এই সর্পসাপ দোষ বা এগুলির দ্বারা বেশি পীড়িত হন। পূর্বজন্মের ইম্প্যাক্ট, পূর্বপুরুষের ইম্প্যাক্ট তাদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়, তাদের সাবকনশিয়াস মাইন্ড অনেক বেশি অ্যাক্টিভেটেড হয়। কিন্তু প্রশ্ন হলো, যদি আপনি ফিল করেন এই সর্পসাপ দোষ আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে, কিভাবে এর থেকে রিলিফ পাবেন? সাধারণভাবে এর কিন্তু সরাসরি প্রতিকার করা যায় না। কোন দিক থেকে ক্ষতি হচ্ছে, কোন দিকে আপনার সমস্যা হচ্ছে, সেই দিকটিকে গার্ড করে পরোক্ষ প্রতিকারের প্রচেষ্টা, এটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি করতে পারি। দ্বিতীয়ত, আমরা পূজা পাঠ, মন্ত্র উচ্চারণ ইত্যাদির মাধ্যমে আমাদের চতুষ্পার্শ্বে একটা গণ্ডি সৃষ্টি করতে পারি, একটা বন্ধন সৃষ্টি করতে পারি, যার মাধ্যমে আমরা এই দোষের নেগেটিভ ইম্প্যাক্টকে প্রতিহত করতে পারি। এরই সঙ্গে সঙ্গে কিছু শাস্ত্রোক্ত মন্ত্র রয়েছে, সেই মন্ত্রগুলির পাঠ এই সমস্যাগুলি থেকে আমাদেরকে মুক্ত হতে সাহায্য করে। একটি স্তোত্রের কথা আমি বলবো। স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে শিবলিঙ্গ বা নাগ দেবতার ছবির সামনে বসে দুধ, জল, বেলপাতা, ফুল নিবেদন করুন এবং কন্টিনিউয়াসলি 45 ডেজ ধনুরাশি বা লগ্নের মানুষরা এটিকে জপ করুন, যদি সম্ভব হয় প্রত্যহ 108 বার করে। সবচেয়ে সহজ মন্ত্রটি হলো ওম নমঃ শিবায়। দ্বিতীয় মন্ত্রটি হলো সর্পা পাতালবাসী চ যে নাগা পৃথিবী তলে তে সর্বে মে সদা শান্তিং প্রযচ্ছন্তু নমস্তুতে। এই মন্ত্রটিও অত্যন্ত কার্যকরী, অত্যন্ত পাওয়ারফুল একটি মন্ত্র। এটি হলো ওম নাগরাজায় বিদ্মহে ফণীধরায় ধীমহি তন্নো সর্প প্রচোদয়াৎ। এই মন্ত্রটির পাঠেও কিন্তু আপনি উন্নতি করতে পারবেন এবং ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। ধীরে ধীরে নাগদোষের হ্রাস ঘটবে এবং আপনি ভালো সুস্থ জীবনে পদার্পণ করতে পারবেন। ভিডিওটি শেষ করবার আগে একটি ছোট্ট কথা, আগামী মঙ্গলবার থেকে আমরা প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যেবেলা লাইভে থাকছি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে কোন সময়, এক্স্যাক্টলি কোন সময় আমরা লাইভে আসবো সেটা জানতে পারবেন। সবাইকে লাইভে অংশগ্রহণ করবার জন্য অনুরোধ জানাই। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।